সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ২০। দরজা খাঁ খাঁ করছে। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। আসবাবপত্র সব অন্তর্ধান। কার্পেটের ওপর অ্যাটাচি কেসে মাথা রেখে দোস্ত মোহাম্মদ শুয়ে। আমাকে দেখেই চেঁচিয়ে বললেন, বড় গুমশো, অর্থাৎ বেরিয়ে যা, পালা এখান থেকে। দোস্ত মোহাম্মদের রকমারি অভ্যর্থনা সম্ভাষণে ততদিনে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। কাছে গিয়ে বললুম, জিনিসপত্র সব কি হলো? আগা আহমেদ যে ভারী ভারী টেবিল চেয়ার, কোচ, সোফা পর্যন্ত সরাবে ততটা আঁচ করতে পারিনি। দোস্ত মোহাম্মদ বিড়বিড় করে বললেন, সব বেটা চোর, সব সালা চোর, কোনো বেটাকে বিশ্বাস নেই, কাবুল থেকে প্যারিস পর্যন্ত। আমি বললুম, বড় অন্যায় কথা। চুরি করলো আগা আহমেদ, দোষ ছড়ালো প্যারিস পর্যন্ত। বললেন, কি মুশকিল, আগা আহমেদ চুরি করলে তার পিছনে আমি রাইফেল কাঁধে করে বেরুতুম না? না বেরুলে আফ্রিদি সমাজে আমার জাত ইজ্জত থাকতো? নিয়েছে বেটা লাফো। সে আবার কি? পরশু এসে পৌঁছেছে ফরাসির অধ্যাপক, লব ই দরিয়ায় বাসা বেঁধেছে, বেশ বাড়িখানা। আফগান সরকারের যত আদিক্ষেতা আত্মী সব বিদেশিদের জন্য। আমি বললুম, চোরকে তার শাকিন ঠিকানা সব যখন জানেন তখন মাল উদ্ধার। বললেন, আইনে দেয় না। বেচারি দুঃখ করছিল কোথাও আসবাবপত্র পাচ্ছে না। আমি বললুম, আমার বাড়িতে বিস্তর আছে। ফরাসি জানো তো, বুক দ্য মোবল, ফুল দ্য মোবল, তা দ্য মোবল। বেটাকে দেখিয়ে দিলুম বিস্তর মাল, কত বিচিত্র কায়দায় ফরাসিতে বলা যায়। শুনে বেটা দুসরা আফগান লড়াইয়ের গোড়া সেপাইয়ের মতো কচুকাটা হয়ে শুয়ে পড়ল। আমি বিরক্ত হয়ে বললুম, শুয়ে পড়লো কোথায়? এসে তো দিব্যি সবকিছু ঝেঁটিয়ে নিয়ে গেল। দোস্ত মোহাম্মদ আপত্তি জানিয়ে বললেন, তবা তবা, নিজে এলে কি আর সব নিয়ে যেত? দেখতো না ভিটেতে কবুতর চড়ার মতো অবস্থা হয়ে উঠেছে। আমি সব পাঠিয়ে দিলুম। আমি চটে গিয়ে বললুম, বেশ করেছো, এখন মরো হিমে শুয়ে। এক লাফ দিয়ে দোস্ত মোহাম্মদ আমার গলা জড়িয়ে ধরে বললেন, বলিনি বলিনি তখন বলিনি, পারবি নি রে পারবিনি, তুই আপনি বলা ছাড়তেই হবে। কিন্তু তুই ভাই রেকর্ড ব্রেক করেছিস, ঝাড়া 15 দিন আপনি চালিয়েছিস। আমি বললুম, বেশ বেশ, কিন্তু স্বেচ্ছায় যখন সবকিছু বিলিয়ে দিয়েছ তখন দুনিয়া শুদ্ধ লোককে চোর চামার বলে কটুকাটব্য করছিলে কেন? কাউকে বলবি নে, শুনেই ভুলে যাবি। তবে বলি শোন, তুই যখন ঘরে ঢুকলি তখন দেখলুম তোর মুখ বড্ড ভার। হয়তো দেশের কথা ভাবছিলি, নয় কাল রাত্রিরের গানের খোয়ারি কাটিয়ে উঠতে পারিসনি। কেন যে খেপাড়া এরকম ভুতুরে গান গায় তা সে যাগ্গে, কিন্তু তোর মুখ দেখে মনে হলো তুই বড্ড বেজার। তাই যা তা সব বানিয়ে তোকে চটিয়ে সব কথা ভুলিয়ে দিল। দেখলি কায়দাখানা? আমি বললুম, খুব দেখলুম। আমাকে বেকুব বানালে। তোমাকে বেকুব বানায় আগা আহমেদ, আর তুমি বেকুব বানালে আমাকে। তা নতুন কিছু নয়। আমাদের দেশে একটা দোহা আছে, সমন দমন রাবণ আর রাবণ দমন রাম, শ্বশুর দমন শাশুড়ি আর শাশুড়ি দমন হাম। ঢিলে গল্প, কাঁচা রসিকতা, কিন্তু দোস্ত মোহাম্মদ নবীনের মতো যাহা পায় তাহাই খায়, মুখে হাসি লেগেই আছে। আমি বললুম, সব বুঝেছি, কিন্তু একটা খাট তো অন্তত কেন, মাটিতে শোবে নাকি? দোস্ত মোহাম্মদ বললেন, তবে আসল কথাটা এই বেলা শোনো। বিলিতি আসবাবপত্রে আমি কখনো আরাম বোধ করিনি, 10 বৎসর চেষ্টা করার পরও। অথচ পয়সা দিয়ে কিনেছি, ফেলতে গেলে লাগে। এতদিনে যখন সুযোগ মিলল তখন নতুন করে জঞ্জাল জুটবো কেন? এইবার আরাম করে পাঠানি কায়দায় ঘরময় মই চষে বেড়াবো। খাট থেকে পড়ে গিয়ে কোমর ভাঙবার আর ভয় নেই। আমি বললুম, কমরত না শিকনদ, তোমার কোমর ভেঙে দুটুকরো না হোক। কথা ছিল দুজনে একসঙ্গে বগদানভ সাহেবের বাড়ি যাব। পূর্বেই বলেছি, ফরাসি দূতাবাসে বগদানভ সাহেবের বৈঠকখানা ছিল বিদেশি মহলের কেন্দ্রভূমি। বাগান থেকেই শব্দ শুনে তার আভাস পেলুম। ঘরে ঢুকে দেখি এক পাল সাহেব মেম। আমাকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে বগদানভ সাহেব চোস্ত ফরাসি ভাষায় দুরুস্ত ফরাসি কায়দায় বললেন, permettez-moi le plaisir de vous présenter। অনুমতি যদি দেন তবে আপনাদের সামনে অমুককে নিবেদন করে বিমলানন্দ উপভোগ করি। তারপর একজন একজন করে সকলের নাম বলে যেতে লাগলেন। আমি বলি, হাজুজু।
তাদের কেউ বলেন আশাতে, কেউ বলেন শর্মে, কেউ বলেন রবি। অর্থাৎ আমার সঙ্গে পরিচিত হয়ে কেউ হয়েছেন এনচ্যান্টেড, কেউ চার্মড, কেউ বা র্যাভিশড। একেই বলে ফরাসি ভদ্রতা। এরা যখন গ্রেটা গার্বো বা মার্লেনের দ্বিতৃষ্যের সঙ্গে পরিচিত হয়ে সত্যি সত্যি এনচ্যান্টেড হন, তখন কি বলেন তার সন্ধান এখনো পায়নি। মসিয়ে লাফো গল্পের ছেঁড়া সুতোর খেই তুলে নিয়ে বললেন, তারপর বাদশাহ আমায় জিজ্ঞেস করলেন, ফরাসি শিখতে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। আমি বললাম, না হুজুর, অন্তত 2 বছর লাগার কথা। বগদানব সাহেব বললেন, করেছেন কি? বাদশাহের কোনো কথায় না বলতে আছে? দিবা দ্বিপ্রহরে প্রখর রৌদ্রালোকে যদি হুজুর বলেন, পশ্য পশ্য নীলাম্বরের ললাট দেশে চন্দ্রমা কি প্রকারে শ্বেতচন্দন প্রলেপ করেছেন, আপনি তখন প্রথমে বলবেন, হুজুরের যে পুত পবিত্র পদদ্বয় অনাদিকাল থেকে অসীম কাল পর্যন্ত মণিমাণিক্য বিজড়িত সিংহাসনে বিরাজমান, এ গোলাম সেই পদরজস্পর্শ লাভের আশায় কুরবানি হতে প্রস্তুত। তারপর বলবেন, বাধা দিয়ে মাদাম লাফো বললেন, সম্পূর্ণ মন্ত্রোচ্চারণে যদি ভুলচুক হয়ে যায়, দৈর্ঘ্য তো কিছু কম নয়। বগদানব সাহেব সদয় হাসি হেসে বললেন, অল্প স্বল্প রদবদল হলে আপত্তি নেই। মণিমাণিক্যের বদলে হীরা জহরত বলতে পারেন, পদরজের পরিবর্তে পদধূলি বললেও বাধবে না। তারপর বলবেন, হুজুরের কি তীক্ষ্ণ দৃষ্টি, চন্দ্রমা সত্যিই কি অপূর্ব বেশ ধারণ করেছেন, এবং নক্ষত্রমণ্ডলী কতই না নয়নাভিরাম। ইতালির সিন্নোরা দিগাদো জিজ্ঞেস করলেন, তবে কি ভদ্রতা বজায় রেখে হুজুরকে সত্যি কথা জানাবার কোনো উপায়ই নেই? এই মনে করুন, মসিও লাফো যদি সত্যি সত্যি জানাতে চান যে ফরাসি শিখতে 2 বছর লাগে। বগদানব বললেন, নিশ্চয়ই আছে। বাদশাহ যখন বলবেন 6 মাস, আপনি তখন বলবেন, নিশ্চয়ই হুজুর, 6 মাসেই হয়, 2 বছরে আরো ভালো হয়। হুজুরেরও তো কাণ্ডজ্ঞান আছে। আপনার ভদ্রতা সৌজন্যের আতর তিনি শুকবেন, গায়ে মাখবেন, তাই বলে তো আর গিলবেন না। মসিয়ে লাফো বললেন, এইসব বাড়াবাড়ি। বগদানব বললেন, নিশ্চয়ই, বাড়াবাড়িরই আর এক নাম সুপারফ্লুইটি। আর পোয়েট টেগোর, আমাদের তিনি গুরুদেব বলেই তিনি প্রফেসর বেনোয়া ও আমার দিকে একবার বাও করলেন। তিনি বলেন, আর্টের সৃষ্টি হয়েছে সুপারফ্লুইটি থেকে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, কথাটা বোঝাতে গিয়ে তিনি শাস্ত্রী মহাশয়কে কি একটা চমৎকার তুলনা দিয়েছিলেন না? আমি বললুম, কাঠের ডান্ডা লাগানো টিনের কেনেস্তারায় করে রাধুমালির নাইবার জল আনার মধ্যে আর নন্দলাল কর্তৃক চিত্র বিচিত্রিত মৃৎপাত্র ভরে ষোড়শী তন্নঙ্গী সুন্দরীর জল আনার মধ্যে যে সুপারফ্লুইটির তফাৎ, তাই আর্ট। বগদানব সাহেব উৎসাহিত হয়ে বললেন, শুধু আর্ট? দর্শন, বিজ্ঞান, সবকিছু, কালচার বলতে যা কিছু বুঝি, সবই সুপারফ্লুইটি থেকে, বাড়াবাড়ি থেকে। অধ্যাপক ভাঁসা বললেন, কিন্তু এই কালচার যখন চরমে পৌঁছয়, তখন গুরুচণ্ডালে এত পার্থক্য হয়ে যায় যে বাইরের শত্রু এসে যখন আক্রমণ করে, তখন সে দেশের সব শ্রেণী এক হয়ে দাঁড়াতে পারে না বলে স্বাধীনতা হারায়, যেমন ইরান। আমি বললুম, ভারতবর্ষ। পোলিশ মহিলা মাদাম ভার্ভাচিয়েভিচি বললেন, কিন্তু ইংরেজ, তারা তো সভ্য, তাদের গুরুচণ্ডালেও তফাৎ অনেক, কিন্তু তারা তো সবসময় এক হয়ে লড়তে পারে। বগদানব জিজ্ঞেস করলেন, কাদের কথা বললেন মাদাম? ইংরেজের। ওই যারা ইউরোপের পশ্চিমে একটা ছোট দ্বীপে থাকে। মজলিসে ইংরেজ কেউ ছিল না, সবাই ভারী খুশি। আমি মনে মনে বললুম, আমাদের দেশেও বলে চড়ুয়া। অধ্যাপক ভাঁসা বললেন, বগদানব ঠিকই অবজ্ঞা প্রকাশ করেছেন। ইংরেজদের ভিতর অনেক খানদানি বংশ আছে সত্যি, কিন্তু গুরুচণ্ডালে যে বৈদগ্ধ্যের পার্থক্য হবে সে কোথায়? ওদের তো থাকার মধ্যে আছে এক সাহিত্য। সঙ্গীত নেই, চিত্রকলা নেই, ভাস্কর্য নেই, স্থপতি নেই। শ্রেণীতে শ্রেণীতে যে পার্থক্য হবে তার অনুভূতিগত উপকরণ কোথায়? অথচ ফ্রান্সে এসব উপকরণ প্রচুর। তাই দেখুন, ফরাসিরা এক হয়ে লড়তে জানে না, শান্তির সময় রাজ্য পর্যন্ত চালাতে পারে না। যে দেশে আছি তার নিন্দে করতে নেই, কিন্তু দেখুন, এক ফোঁটা দেশ অথচ স্বাধীন। মাদাম ভার্ভাচিয়েভিচি বললেন, এ দেশেও তো মোল্লা আছে। দোস্ত মোহাম্মদ বললেন, কিছু ভয় নেই মাদাম, মোল্লাদের আমি বিলক্ষণ চিনি। ওদের বেশিরভাগ যেটুকু শাস্ত্র জানে, আপনাকে সেটুকু আমি 3 দিনেই শিখিয়ে দিতে পারবো।
কিন্তু মেয়েদের মোল্লা হওয়ার রেওয়াজ নেই। মাদাম চটে গিয়ে বললেন, কেন নেই? দোস্ত মোহাম্মদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাড়ি গজায় না বলে। ভাঁসা সান্ত্বনা দিয়ে বললেন, মোল্লাই হন আর যাই হন, এদেশের মেয়ে হয়ে জন্মালে যে আপনাকে বোরখার আড়ালে থাকতে হবে। আমাদের খ্যাতিটা বিবেচনা করুন। সবাই এক বাক্যে, ওই মাদামে, সি সি মাদামে, সার্টেইনমেন্ট মাদামে। কোরাস সমাপ্ত হলে দোস্ত মোহাম্মদ বললেন, কিন্তু পর্দা প্রথা ভালো। যেন আটখানা অদৃশ্য তলোয়ার খোলার শব্দ শুনতে পেলুম। চোখ বন্ধ করে দেখি দোস্ত মোহাম্মদের মুন্ডুটা গড়িয়ে গড়িয়ে আফ্রিদি মুল্লুকের দিকে চলেছে। না, কল্পনা। শুনি দোস্ত মোহাম্মদ বলছেন, ধর্ম তো বলুন তো মশায়রা, মাদাম ভার্ভচিভিচি, মাদাম লাফো, সিন্নোরা দিগাদোর মতো সুন্দরী সংসারে কয়টি? বেশিরভাগই তো কুৎসিত। পাইকারি পর্দা চালালে তাহলে ক্ষতির চেয়ে লাভ বেশি নয় কি? মহিলারা কথঞ্চিত শান্ত হলেন, কিন্তু মাদাম ভার্ভচিভিচি পোলিশ, উষ্ণ রক্ত, জিজ্ঞেস করলেন, আর পুরুষদের সবাই বুঝি খাবসুরত অ্যাডমিস? তারাই বা বোরখা পরে না কেন শুনি? দোস্ত মোহাম্মদ বললেন, তাই তো পুরুষদের দিকে মেয়েদের তাকানো বারণ। মজলিসে হট্টগোল পড়ে গেল। মেয়েরা খুশি হলেন না বেজার হলেন ঠিক বোঝা গেল না। কুয়াশা কাটিয়ে সিন্নোরা দিগাদো দোস্ত মোহাম্মদকে জিজ্ঞেস করলেন, সুন্দরীর অপ্রাচুর্য বলেই কি আপনি বিয়ে করেননি? দোস্ত মোহাম্মদ একটুখানি হাঁ করে বাঁ হাত দিয়ে ডান দিকের গাল চুলকোতে চুলকোতে বললেন, তা নয়, আসল কথা হচ্ছে কোনো একটি সুন্দরীকে বেছে নিয়ে যদি তাকে বিয়ে করি, তবে তার মানে কি এই নয় যে আমার মতে দুনিয়ার আর সব মেয়ে তার তুলনায় কুৎসিত? একটি সুন্দরীর জন্য দুনিয়ার সব মেয়েকে এরকম বেইজ্জত করতে আমার প্রবৃত্তি হয় না। সবাই খুশি, আমি তো বিশেষ করে। পাহাড়ি আফগান বিদগ্ধ ভাষাকে শিভেলরিতে ঘায়েল করে দিল বলে। ইরানি রাজদূতাবাসের আগা আদিব এতক্ষণ চুপ করে বসেছিলেন। বললেন, তবেই আফগানিস্তানের হয়েছে। ইরানি কায়দার নকল করে আফগানিস্তানেরও কপাল ভাঙবে। ইরান কিন্তু ইতিমধ্যেই হুঁশিয়ার হয়ে গিয়েছে। শাহাবাদ শাহাদের সঙ্গে কথা বলবার যেসব কায়দা বগদানাব সাহেব বললেন, সেগুলো তিনি 10 বছর আগে ইরানে শিখেছিলেন। এখন আর সেদিন নেই। সব রকম এটিকেটের বিরুদ্ধে সেখানে এখন জোর আন্দোলন আর ঠাট্টা মশকরা চলছে। ঘরে ঢোকার সময় যে সামান্য ভদ্রতা একে অন্যকে দেখায়, তার বিরুদ্ধে পর্যন্ত এখন কবিতা লেখা হয়। শুনে শুনে একটা তো আমারই মুখস্থ হয়ে গিয়েছে। আপনারা শোনেন তো বলি। সবাই উৎসাহের সঙ্গে রাজি হলেন। আগা আদিব বেশ রসিয়ে রসিয়ে আবৃত্তি করে গেলেন, ক্ষুধা তুমি দিলে বহুত জ্ঞান, শেষ রহস্য এইবারেতে করো সমাধান। ইরান দেশের লোক, কসম খেয়ে বলতে পারি, নয় এরা উজবুক। বিদ্যে আছে, বুদ্ধি আছে, সাহস আছে ঢের, সিঙি লড়ে মোকাবেলা করে ইংরেজের। তবে কেন ঢুকতে গেলেই ঘরে সবাই এমন ঠেলাঠেলি করে? দোরের গোড়ায় থমকে দাঁড়ায়, ভিতর পানে চায়, আপনি চলুন, আপনি ঢুকুন, দাঁড়িয়ে কিন্তু ঠায়। হাসি খুশি বন্ধ হঠাৎ, গল্প যে যায় থেমে, ঠেলাঠেলির মধ্যিখানে উঠছে সবাই ঘেমে। অবাক হয়ে ভাবি সবাই, কেন এমন করে? দিবাদিপ্রহরে কি করে হয় ঘরের মাঝে ভূত? তবে কি যমদূত, সালমানের জিন, কিংবা গিলোটিন? ঢুকলে পরেই কপাত করে কেটে দেবে গলা, তাই দেখে কি দৌড়ে এসে বন্ধ সবার চলা?